ভাবুন তো, সময়টা ফেব্রুয়ারি ২০২৬। সাধারণত এই সময় বাংলার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু থাকে রাজপথ। কিন্তু এই বছর বাংলার বিধানসভা দখলের সবচেয়ে বড় লড়াইটা নন্দীগ্রাম বা ভবানীপুরে হচ্ছে না, হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টে। দেশের ইতিহাসে এমনটা আগে কখনো দেখা যায়নি। একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী নিজে সর্বোচ্চ আদালতের সামনে সারিতে দাঁড়িয়ে সওয়াল করছেন। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার অভিযোগটাও ছিল ঠিক এমনই। কিন্তু প্রশ্নটা হলো, কেন? কারণটা খুব সোজা। আজকের ভারতীয় রাজনীতিতে একটা কথা খুব চলে, যার হাতে ভোটার তালিকার নিয়ন্ত্রণ, আসল মুকুট কিন্তু তারই মাথায় ওঠে। আজ আমরা দেখব কিভাবে এই ভোটার তালিকা নিয়ে লড়াইটা আদালত থেকে শুরু হয়ে সীমান্ত এবং রাজ্যের বাজেটের ময়দান পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা ২০২৬ সালের বাংলা নির্বাচনকে এক জটিল চতুর্মুখী সংঘাতে পরিণত করেছে। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কোর্টরুমের লড়াই, তারপর যাব সীমান্তের রাজনীতিতে, এরপর আসবে বাজেটের যুদ্ধ, আর সবশেষে এই চার কোণার লড়াইয়ের জটিল সমীকরণটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে, কোর্টরুমের লড়াই দিয়ে। বাইরে থেকে দেখতে এটা একটা আইনি প্যাচ মনে হলেও আসল গল্পটা কিন্তু অন্য জায়গায়। এটা আসলে একটা যুদ্ধ, কে ভোট দেওয়ার অধিকার পাবে আর কে পাবে না সেই যুদ্ধ। শুধু সংখ্যাটা একবার দেখুন, ৫৮ লক্ষ। নির্বাচন কমিশনের খসড়া তালিকা থেকে, মানে ইতিমধ্যে ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ চলে গেছে। বুঝতেই পারছেন কি বিশাল একটা ব্যাপার এটা। এই পুরো বিতর্কের মূলে আছে একটা জিনিস, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর। এখন নির্বাচন কমিশন বলছে যে ভোটার তালিকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এর কাজ, মানে ডুপ্লিকেট ভোটার, মৃত ভোটার, এদের নাম বাদ দেয়া। কিন্তু আসল বিতর্কটা শুরু হয়েছে এই শুদ্ধিকরণ প্রক্রিয়াটা নিয়েই। এখানেই গল্পটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো একেবারে উল্টো দিকের কথা। একদিকে ইলেকশন কমিশন আর বিজেপি বলছে এটা একটা ফেয়ার ইলেকশনের জন্য খুব দরকারি, মানে ভুতুড়ে ভোটারদের তালিকা থেকে সরানো হচ্ছে। আর অন্যদিকে তৃণমূল আর রাজ্য সরকার বলছে এটা আসলে একটা ডিজিটাল এনআরসি আর কিছুই না, মানুষকে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার একটা অস্ত্র। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আসল সংঘাতটা হলো আইনি ভিত্তি নিয়ে। কমিশন বলছে তাদের হাতে সংবিধানের ৩২৪ নম্বর ধারার ক্ষমতা আছে, কিন্তু বিরোধীদের অভিযোগ এই ক্ষমতারই অপব্যবহার হচ্ছে। এমনকি আধার কার্ডের মতো পাকা প্রমাণও নাকি বাতিল করে দেওয়া হচ্ছে, ভাবুন একবার। আর এই আইনি লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এটাই, লালবাবু হুসেন কেসের রায় অনুযায়ী কেউ যে দেশের নাগরিক নন সেটা প্রমাণ করার দায়িত্বটা কিন্তু প্রশাসনের। কিন্তু অভিযোগ উঠছে যে এই এসআইআর প্রক্রিয়ায় পুরো ব্যাপারটা উল্টে দেওয়া হয়েছে। এখন আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি এদেশের নাগরিক। এই সব আইনি তর্কের বাইরেও এর একটা বিরাট মানবিক দিক আছে। ভাবুন তো, কিছু জেলায় পুরুষদের থেকে প্রায় ৪ লক্ষ বেশি মহিলার নাম বাদ গেছে। আর এটা এমন একটা রাজ্যে হচ্ছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মহিলারাই তৃণমূলের সবচেয়ে বড় সমর্থক। শুধু তাই না, রয়ে আর রে এর মতো মামুলি বানানের ভুলের জন্যও নাকি নাম বাদ যাচ্ছে। যদি এমন ছোটখাটো ভুলে কারোর ভোটাধিকার চলে যায়, তাহলে এই পুরো প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠবেই, তাই না? এই যে ভোটার তালিকা নিয়ে লড়াই, এটা কিন্তু শুধু কোর্টরুমে আটকে নেই, এর আঁচ পৌঁছে গেছে একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তে। আর সেখানে লড়াইটা এখন হচ্ছে বাঙালি পরিচয়টা ঠিক কী তা নিয়ে। আর এই কেন্দ্র-রাজ্য সংঘাতের আগুনে ঘি ঢেলেছে একটা প্রশাসনিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক সীমান্ত থেকে বিএসএফের কাজের এলাকা ১৫ কিলোমিটার থেকে এক লাফে বাড়িয়ে ৫০ কিলোমিটার করে দেওয়া হয়েছে। এটা সরাসরি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ বলে মনে করছে অনেকে। এখানেও দেখুন, দুটো আলাদা গল্প। বিজেপি বলছে এটা দেশের নিরাপত্তার জন্য জরুরি, অনুপ্রবেশ আটকাতে হবে। আর তৃণমূলের ভাষায় এটা আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটা হামলা, আর আসল শরণার্থী আর সাধারণ নাগরিকদের হেনস্থা করার একটা চাল। খেয়াল করুন শব্দ দুটো, অনুপ্রবেশকারী আর শরণার্থী। এই দুটো শব্দই কিন্তু দুটো আলাদা রাজনীতির কথা বলে।
এই বহিরাগত ট্যাগটা মুছতে বিজেপি এবার একটা নতুন কৌশল নিয়েছে। তারা নেতাজি বিবেকানন্দের মতো বাঙালি আইকনদের নিজেদের রাজনীতির সঙ্গে জুড়ছে। শান্তিপুরে একটা বাঙালি রাম মন্দির তৈরি হচ্ছে, আর মতুয়াদের মন পেতে সিএএ চালু করার প্রতিশ্রুতি তো আছেই। এটাকে বলা যেতে পারে আইডেন্টিটি পলিটিক্স 2.0। কোর্টরুম আর সীমান্ত হয়ে এবার চলুন যাওয়া যাক লড়াইয়ের তৃতীয় ময়দানে, বাজেটের লড়াই। আর এখানে প্রশ্নটা একটাই, কার গ্যারেন্টিতে মানুষ বেশি ভরসা রাখবে? এই টাকার লড়াইটা কিন্তু ধাপে ধাপে বেড়েছে। প্রথমে 2021-এর ডিসেম্বর থেকে কেন্দ্র 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয়। কারণ হিসেবে বলা হয় দুর্নীতি। তৃণমূল সঙ্গে সঙ্গে এটাকে অর্থনৈতিক অবরোধ আর রাজনৈতিক প্রতিহিংসা বলে দাগিয়ে দেয়। আর এর জবাবে রাজ্য সরকার নিজের টাকা দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করে দেয়। আর তৃণমূলের হাতে তুরুপের তাস হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের 2,23,00,000-এরও বেশি মহিলা সরাসরি টাকা পান। মানে বুঝতেই পারছেন, এটা রাজ্যের অন্যতম শক্তিশালী একটা ভোট ব্যাংক। এই অর্থনৈতিক লড়াইয়ের একটা প্রতীকও আছে। রাজ্যের ব্রিজ, সরকারি অফিস, এমনকি হাইওয়ের দাগ সবকিছুতেই নীল সাদা রং। তৃণমূল বলছে এটা ব্র্যান্ডিং বেঙ্গল, আর বিরোধীরা বলছে এটা নিয়ম ভাঙা। এই নীল সাদা অর্থনীতি আসলে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর একটা ভিজুয়াল স্ট্যাম্প। এই তিনটে ময়দানের লড়াইয়ের ফল কি হবে সেটাকে আরও জটিল করে তুলেছে শেষ একটা ফ্যাক্টর, আর সেটা হল 2026 সালের চতুর্মুখী লড়াই। 21-এর নির্বাচনটা ছিল মূলত তৃণমূল বনাম বিজেপি, কিন্তু এবার ছবিটা আলাদা। কংগ্রেস আর বামফ্রন্ট আলাদা লড়ছে, ফলে লড়াইটা এখন চারকোনার। আর এই ধরনের লড়াইয়ে মাত্র 1% ভোট এদিক ওদিক হলেই কিন্তু পুরো খেলার নতিজা পাল্টে যেতে পারে। দুই বড় দলের কাজের ধরনও কিন্তু একেবারে আলাদা। তৃণমূলের শক্তি হল এর ফ্র্যাঞ্চাইজি মডেল, মানে স্থানীয় নেতারাই শেষ কথা। যদিও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন সবটা নিজের হাতে নিয়ে আসছেন। অন্যদিকে বিজেপি ভরসা হল তার ডিসিপ্লিনড নির্বাচনী মেশিন, যেটা ওপর থেকে নিয়ন্ত্রণ করা হয়, আর যার মুখ মোদি কি গ্যারান্টি।